আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেজ দ্য পিপুলের ডিরেক্টর না উপস্থাপক সাইফুর সাগর উনি বললেন ভারতের সাথে টিট ফর ট্যাট অবস্থানে যেতে হবে এবং তাদের উপযুক্ত জবাব দিতে হবে, নাহলে ভারতের সাথে বাংলাদেশের যে নীরব যুদ্ধ চলছে আমরা হেরে যাচ্ছি। আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে যারা বলেছিল চোখে চোখ রেখে কথা বলবে, তারপরে যেই বৃদ্ধ মানে বয়স্ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেলগুলো বা লেফটেন্যান্টগুলো বলেছিল কয় মিনিট লাগবে ভারত ধ্বংস করতে, তারা গেল কোথায়? এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন ইলিশ পাঠাবে না, ইলিশ পাঠিয়েছে। তারপরে আমদানি করবে না, আমদানি করে। তারপরে আরও কত কিছু, মানে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। এখন ঘটনা হয়েছে রে ভাই, তারা একের পর এক পুশ ইন করছে। ওই যে আমি প্রায় এই কথা বলি, ওরা পুশ ইন যেটা বলে আমাদের সেটাকে পুশ ব্যাক বলে। ওই যে ধার নেওয়া দেওয়া, ঋণ গ্রহীতা ঋণ দাতা, এই একই কথা। ওরা যেভাবে নিক, এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার উনি ক্ষমতা গ্রহণের পরে 5ই আগস্টের পরে বলেছিলেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে। তো এখন ওনারা যখন পশ্চিমবঙ্গের বাংলাদেশিদের যাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি, মানে বাংলাভাষী যাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশি, এই বলে তাদেরকে যখন সরকার এবং আপনার বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের, যেটা আমাদের যেটা বিজিবি, ওরা পাঠিয়ে দিচ্ছে, তাহলে 26 লক্ষ ভারতীয় যদি বাংলাদেশে থাকে তারা তো ইলিগাল, তারা তো আর লিগাল না। তাহলে আপনি তাদেরকে পুশিন করে দেন। তাহলে এখানে থেকেই বোঝা যায় যে ওরা পুশিন করলেও আপনার কোনো মুরুদ নেই, ক্ষমতা নেই চোখে চোখ রেখে কথা বলার। এবং আপনি যে 26 লক্ষের গল্পটা শুনিয়েছিলেন সেটা ভুয়া গল্প। আমি জাস্ট ওই সাগরের মানে বিষয়টাকে কম্পেয়ারিজম করে বলছি যে বাস্তবতা বোঝানোর জন্য, যে আপনার মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের ঘটনা ঘটিয়ে আমরা এটা নিয়ে লাফালাফি করবো সাধারণ জনগণ, যারা এই কম্পেয়ারিজমটা না বুঝি, যারা এই তুলনাটা না বুঝি, যারা আসলে ওরা করতেছে আমরা নীরবে সহ্য করতেছি এটা না বুঝি, সেটাকে বুঝতে হবে। এরপরে আপনি জানেন যে বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেল, 6টা মতো, সেটা বিভিন্ন টিভি চ্যানেলের অ্যালং উইথ যারা ইউটিউবার, তার মধ্যে ফেস দ্য পিপলও আছে, তার মধ্যে ইলিয়াস আছে, পিনাকি আছে। এদেরকে রেস্ট্রিকশন দেওয়া হলো, অর্থাৎ এদেরকে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করে জানানো হলো যেন ভারতের জন্য যেন এদের এই সংবাদগুলো প্রচার না হয়। এরপর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যখন প্রশ্ন করা হলো বাংলাদেশের প্রেস উইংকে, তখন তারা বললো আমরা এরকম কোনো কিছু করব না। তাহলে আপনি চোখে চোখ রেখে কীভাবে কথা বললেন? আপনার যদি নিউজ প্রচার না করতে দেয়, আপনি কেন তাদের নিউজ প্রচার করতে দেবেন? তাহলে ইটস আ ওয়ান কাইন্ড অফ উইকনেস, এটা এক ধরনের দুর্বলতা, বই আর কিছুই কি বলে। এরপরে লাস্ট নট দ্য লিস্ট, সর্বশেষ যে ঘটনাটা বলবো সেটা হলো আপনার এই 9টা পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দিল। কই 9টা পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দিলে কোনো ব্রিফিং তো আসলো না, বা এর এগেনস্টে বাংলাদেশে কোনো পদক্ষেপ নিবে বা নেওয়ার ইচ্ছা পোষণ করছে, এটাও আমরা বাণিজ্য উপদেষ্টার মুখ থেকে শুনি নাই। অবশ্য বাণিজ্যিক উপদেষ্টা বক্তব্য দিলে বাংলাদেশের কোনো ক্ষতি হয় না, কিন্তু বাংলাদেশের বাণিজ্য যখন মানে খোঁজখবর নিয়ে দেখা হয় তখন বোঝা যায় যে বিগত সমস্ত ইতিহাস ভঙ্গ করে বাণিজ্য তলানিতে যেয়ে পৌঁছাইছে, সেটা বিনিয়োগের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, শিল্প কলকারখানার দিক থেকে হোক। এবং বাংলাদেশের পোশাক শিল্প যে থ্রেডের ভিতরে আছে, এটা আমি আর নাই বললাম, সেটা পোশাক শিল্পের বিভিন্ন অনুষ্ঠানে তারা ডিরেক্টলি এটা শেয়ার করছে এবং তারা বলছে আমাদের আত্মহত্যা করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না, বা আমাদের এটা বন্ধ করে দিয়ে দেউরিয়া হয়ে চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না। এগুলো আমরা শুনছি, দেখছি। এবং বিনিয়োগের হালচাল কী অবস্থা, বৈদেশিক বিনিয়োগ কীভাবে থ্রেডের মধ্যে পড়ছে। এরপরে আপনারা জানেন শুধু নট অনলি দ্যাট যে 9টা পণ্যের উপর না, এরপরে চালের ক্ষেত্রেও একই অবস্থা। যখনই বাংলাদেশ ভারত থেকে চাল আমদানি বন্ধ করেছে তখনই বাংলাদেশের চালের মূল্য বেড়ে গিয়েছে এবং ভরা মৌসুমেও চালের অবস্থা খুব খারাপ। এরপরে আপনার ট্রানজিশন
বন্ধ করে দিয়েছে। রেলওয়ের যে কর্মকাণ্ডগুলো মানে বাংলাদেশে পরিচালিত হচ্ছে ভারতের অর্থায়নে বা ভারতের সহযোগিতায়, সেই কর্মকাণ্ডগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তারপরে ট্রান্সশিপমেন্ট বাতিলের পরে বাংলাদেশ আরও বিকল্প কি ওয়ে বা ব্যবস্থা করেছিল, সেটা দিয়ে আমরা আদৌ কি প্রফিট পাচ্ছি কি না সেটার কিন্তু পরবর্তীতে কোনো নিউজ পাওয়া যায়নি। চারিদিক থেকে যেভাবে হাহাকারের গল্প শোনা যাচ্ছে, হয়তো বা সেই পলিসিতে আমাদের বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হচ্ছে এরকম কিছু। কিন্তু দেখেন আপনি, সাইফুর রহমানরা চাই টিট ফর ট্যাট, বাট বাংলাদেশের যে দুর্বলতা, সেই দুর্বলতা থেকে বোঝা যায় এটা মুখের বাণী পর্যন্তই যথেষ্ট, এটা মিডিয়ার সামনে যে গল্প বলা পর্যন্তই যথেষ্ট, মানে এর বাইরে আর কোনো সক্ষমতা নেই বলে আমার মনে হয়। এবং বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, উনি আছেন হলো দিল্লিকার লাড্ডুর মতো। এখন ভারতের সাথে উনি রিলেশন করতেও পারতেছেন না। রিলেশন করলে ওনাকে যারা ভালোবেসে ওখানে বসিয়েছে তারা আন্দোলন করে ওনাকে ওখান থেকে হটিয়ে দেবে। আবার এরকম যে ভারতের সাথে সম্পর্ক সুতি যদি ঘটায়, তাহলে উনি দেশকে আর সামনের দিকে ক্যারি করতে পারবেন না। কারণ আমি মাঝে একটা রিপোর্ট দেখেছিলাম এবং রিপোর্টটি করেছিলাম যে বা দেখা গিয়েছে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে ভারতের সাথে। 5ই আগস্টের পরে যে বাণিজ্যের তালিকা এসেছে, সে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে ভারতের সাথে। এবং মানে অ্যাট দ্য ফার্স্ট মানে প্রথম দিকের যে আমরা স্টেপগুলো দেখেছি, পাকিস্তান থেকে আমদানি তা আমদানি, 2-3টা শিপ আসা নিয়ে যে ওর মধ্যে করে অস্ত্র আসছে, এ আসছে, সে আসছে, অনেক মানে রিউমর আমরা শুনছিলাম। কিন্তু সেই রিউমরগুলো শেষ পর্যন্ত কী অবস্থায় গিয়েছিল, সেক্ষেত্রে তা গেল খালাস করার ক্ষেত্রেও কী একটা জটিলতার পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছিল, কী একটা জটিল পদ্ধতি ওখানে প্রয়োগ করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। এই 2 বা 3 বার পাকিস্তান থেকে পণ্য আসার পরে কিন্তু আর পণ্য আসেনি বা সেই ধরনের লেভেলে কিন্তু যাইতে পারে না। দিন শেষে যে দেখা গেছে সেই আমাদেরকে আবার ওই ভারতের কাছে দ্বারস্থ হতে হয়েছে। মানে আমার কথা হলো যে থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন ঘটনা হলো আপনি এমন কিছু করিয়েন না যাতে করে আপনি তো 2 দিন পরে বর্তমান সময়ে যারা সরকারে আছে, মোস্ট অফ দেম আর ফরেইনার, অর্থাৎ আমি বিদেশিই বলি তারা, কারণ বিদেশ থেকে এসেছে, দে হ্যাভ মানে সিটিজেনশিপ অফ দিস কান্ট্রি, তাদের ওই সকল দেশের নাগরিকত্ব আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো লাগলো না ভাই আসসালামু আলাইকুম কয়ে ও বিমানে উঠে প্যারিসে চলে গেল, কোনো সমস্যা আছে? এই যে আলী রিয়াজের ভাল লাগলো না, চলে গেল। আশিক মাহমুদ চৌধুরীর ভাল লাগলো না, বিনিয়োগের বিডির যে ওর ভাল লাগলো না, চলে গেল। এরকম আপনি করে যে আরও যারা উপদেষ্টাটা যা আছে, আর তার অধিকাংশই দেখেন ওই বিদেশি সিটিজেনশিপ বা বড় বড় প্রেস সচিব যারা আছে দেখেন, এরা কিন্তু যে কোনো সময় চলে যাইতে পারবে এবং পাশাপাশি আরও যারা ক্ষমতার কাছাকাছি আছে ওরা চলে যাবে। কিন্তু দিন শেষে যে আমাদের কিন্তু বাংলাদেশে থাকতে হবে। উই হ্যাভ নো অপরচুনিটিস, যে আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমাদেরকে কিন্তু বাংলাদেশেই থাকতে হবে এবং আমাদেরকে প্রতিবেশীদের ওই লাতিগুতা ঝাঁটা খেয়েই থাকতে হবে। মানে আমি এটাকেই বুঝি যে আমরা দিন শেষে যে উই আর জেনারেল পিপল, উই হ্যাভ টু সাফার। মানে সরকারের এখন যদি পণ্যমূল্য আপনার চালের কেজি আপনার 75 থেকে 95 বা 195 হয়, যারা ক্ষমতায় আছে উপদেষ্টারা, সরকারি কর্মচারীরা আন্দোলন করে এদের বেতন বাড়িয়ে নেবে। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হয়, তাদের ইনক্রিমেন্ট হয়, বেতন বেড়ে গেলে বাজারে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাবে। যখন পণ্যদ্রব্যের দাম বেড়ে যাবে, মানে দে আর ক্যাপেবল টু বাই দিস প্রোডাক্ট, বাট আমাদের তো ওই মানে আয় বাড়তেছে না, আমাদের তখন কী হবে? মানে উই হ্যাভ টু সাফার। এই যে কথা হলো, এই জন্য মানে উই অলওয়েজ ট্রাই টু কিপ গুড রিলেশনশিপ উইথ আওয়ার মানে নেইবার, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আমি বারবার এটাকেই বলি, এজন্য আমাকে অনেকে ভারতের দালাল দোসর বলে, বাট আই রিয়েলাইজ ইট, আমি এটা উপলব্ধি করি যে কথা হলো যারা ক্ষমতায় থাকে, যেমন মানে মোস্ট অফ দ্য আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারা কিন্তু হয় ভারতে নাহলে বিদেশে চলে গিয়েছে। বাট আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি সামাল বা সেটাকে কিন্তু আমাদেরকে ক্যারি করতে হচ্ছে, আমাদের যারা পাসপোর্টও নেই মনে করেন, এরকম একটা অবস্থা। তা আমি এই থিঙ্কিং অ্যান্ড থট থেকেই বলি যে ভাই আপনি শত্রুতা করেন, কিন্তু আমার সাস্টেইন করার মতো
ক্ষমতা রেখেই মানে ইয়ে করেন। এমন কথা হলো আপনি একটা দেশের সাথে রিলেশন ব্রেকআপ করে আরেকটা দেশের সাথে রিলেশন গ্রো আপ করতেছেন, অথচ সেই দেশের সাথে রিলেশন গ্রো আপ করলে সোহরাওয়ার্দী হোসেন শহীদ সোহরাওয়ার্দী জিরো থিওরি না, ওয়ান থিওরি আর কি, 0+1 মানে 1, 0+0 মানে দ্যাট মিনস উই আর 0 অ্যান্ড পাকিস্তান আর 0। তো পাকিস্তান আর মানে পাকিস্তান আর আমরা যদি 0+0 সমান 0 হয়, মানে যদিও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস জিরো থিওরির জনক, কিন্তু ঘটনা হলো ওই জিরো থিওরি বাংলাদেশে ইজ নট অ্যাপ্লিকেবল। সেটা আপনারা দীর্ঘ 11 মাস মানে হতে গেল, এই 11 মাসে দেখেছেন মানে দেয়ার ইজ নো সেন্স, দেয়ার ইজ মানে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি, জাস্ট মানে দোজ হু আর ফান্ডামেন্টালিজম মানে যারা মৌলবাদী তাদের কিছু অপরচুনিটিস তারা ব্যক্তিগতভাবে পেয়েছে, ব্যক্তিগত লেভেলে পেয়েছে, এবং তারা মানে তাদের আধিপত্যটা দেখাতে পেরেছে এবং তাদের কর্মকাণ্ড কর্মসূচিগুলো ঠিকঠাকভাবে পালন করতে পেরেছে। কিন্তু আমাদের জেনারেল পিপুলের সাধারণ জনগণের উন্নতি হয়েছে, সিকিউরিটি হয়েছে, সাধারণ জনগণের মানে নিরাপত্তা মানে মানে নিরাপত্তা বাস্তবায়িত হয়েছে বা নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সাধারণ এই যে ধর্ষণের একের পর এক দরজা ভেঙে যেই ধর্ষণ হচ্ছে না, এই যে বাড়ি থেকে ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, টর্চার সেল করছে, যে এনসিপি যে নতুন রাজনৈতিক দল হয়েছে দেয়ার মানে টর্চার সেল করছে তারা, যে যাদেরকে আওয়ামী লীগের দালাল দোষর মনে হচ্ছে তাদেরকে তুলে নিয়ে এসে সেটা ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে টর্চার করে তাদের কাছে জোরপূর্বক বিলাং চেক এবং আপনার স্ট্যাম্পে সই করে নেওয়া আছে। এসব ঘটনাগুলো তো বাংলাদেশে ঘটছে। কিভাবে চাঁদাবাজি হচ্ছে, কিভাবে দখলদারিত্ব হচ্ছে, কিভাবে মানে হত্যা হচ্ছে, কিভাবে লুটপাট হচ্ছে, কিভাবে এই যে স্পিতা মানে সুকর্ণা তার স্পিত নামে একটা মেয়ে বর্বর আকারে ধর্ষিত হলো কিছুদিন আগে যে তাদের দলের নেতাকর্মীদের দ্বারা, এটাও মানে কিছুই হতে না। সব কিছু মিলায় আমরা যারা সাধারণ জনগণ উই হ্যাভ টু মানে আমাদেরকে সব সময় আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যে যাই বলুক ভাই, পেটের ক্ষুধা বড় দায়। পেটের যদি ক্ষুধা থাকে, পেট যদি না চলে, তখন ওই নীতিকথা নীতিবাক্য কিছুই কিন্তু কাজে লাগে না। যারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেখেন, এ কত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এই একটার জায়গায় 2টা অস্ত্র ক্যারি করে। যদি ও অস্ত্র চালাতে ক্যাপাবল না হয়, তাহলে সে কীভাবে 2 অস্ত্র ক্যারি করে? তো এসবগুলো আমি কি বলবো, যে বিভিন্ন লোক যে ভারতের সাথে চোখে চোখ রেখে এ করবে, তা করবে, এ হবে, তা হবে, দিন শেষে যে এ মানে উই উইল নট গেট নাথিং বাট এ বিগ জিরো। আমরা একটা বড় শূন্য ছাড়া আর কিছুই পাবো না। তাই অনেকেই অনেক কথা বলে আমার ভারতের দালাল দোসরি, সেই ভাই এইসব দালাল দোসরি করার কোনো আমার ইচ্ছা নেই। কিন্তু কথা হলো দিন শেষে যে আপনার ফিউচার কোন দিকে যাবে, আপনি আপনার চতুর্দিকের যে দেশটার অবস্থান তাকে ওভারটেক করে ওভারলুক করে আপনার কোন দেশ সুবিধা ছাড়া, কোন দেশ তাদের নিজস্ব বেনিফিট ছাড়া সুবিধা দিচ্ছে, আপনি এরকম একটা দেশ দেখান, মানে দেখাতে পারবেন? আমেরিকাও কি আমাদেরকে সাহায্য সহযোগিতা দেয় সুবিধা ছাড়া? চীন কি সাহায্য সহযোগিতা দেয় মানে সুবিধা ছাড়া? পাকিস্তান কি সাহায্য সহযোগিতা দেবে সুবিধা ছাড়া? সুতরাং কথা বলে লাভ নেই। ওই টিট ফর ট্যাট মানে এগুলো ভেবেও লাভ নেই, কারণ টিট ফর ট্যাট হতে গেলে আপনার কি সেম পাওয়ার, সেম মানে ক্ষমতাধর হতে হবে। যেমন চীন আর ভারতে টিট ফর ট্যাটে যেতে পারে, কিন্তু আমরা কোন ক্যাপাবিলিটিতে যেতে পারি? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং শুভ বুদ্ধির মানে উদয় হোক বাংলাদেশের মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।